ডক্টর ইউনূসের কাতার সফর কেমন হলো? এক কথায় যদি বলি, আরেকটি ভাঁওতাবাজির সফর অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে একসাথে দুইটা পাখি শিকার করার প্ল্যান করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন সবকিছুর দায়ভার দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপর, যে বাংলাদেশ থেকে এই ঘটনার বা এই পরিস্থিতির নীলনকশা তৈরি করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, এরকম একটা ইঙ্গিত আমরা খুঁজতে পারছি বা দেখতে পাচ্ছি। আর ভারত যদি পদক্ষেপ নেয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ বর্তমানে যারা বাংলাদেশ পরিচালনা করছেন, তারা কিন্তু বাংলাদেশে ক্ষমতায় থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং কষ্টসাধ্য হয়ে গেলে তাদেরকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাহলে ভারত তাদের নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে যে কোনো উপায়ে বাধ্য হবে। এক মাসের ভিতরে বাংলাদেশের যত পলাতক নেতা রয়েছে তাদেরকে বাংলাদেশে আসার জোরালো আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। যদি তারা বাংলাদেশে না আসে, রাজপথে যদি তারা আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে, তাহলে তাদেরকে দলীয় পদ থেকে আপনার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইউনূস ক্ষমতায় আসার আগে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে কিন্তু আমেরিকার কাছে বিক্রি করে দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে। আমেরিকার সাথে যে বাংলাদেশ বিক্রি করে চুক্তি করে বাংলাদেশকে দিয়ে এরা ক্ষমতায় এসেছে। গাইস, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন এবং জানতে পেরেছেন ডক্টর ইউনূস সরকার কিন্তু কাতার সফরে গিয়েছেন। কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের কাতার সফর কেমন কাটলেন এবং তিনি কাতার থেকে কি কি নিয়ে আসলেন বাংলাদেশে, তার কিন্তু এবার ডক্টর ইউনূস সরকার তিনি নিজের মুখে প্রকাশ করলেন। ডক্টর ইউনূস সরকারের এই কাতার সফর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেইগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই ডক্টর ইউনূস সরকারের কাতার সফর নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ডক্টর ইউনূসের কাতার সফর কেমন হলো এই প্রসঙ্গটি নিয়ে এক কথায় যদি বলি, আরেকটি ভাঁওতাবাজির সফর অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে 22-25 এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সফর করেছে। এই সফরের প্রধান কারণ হচ্ছে আর্টনা সম্মেলন, যেটি 22 এবং 23 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 25 এপ্রিল পর্যন্ত তিনি কাতারে ছিলেন এবং কাতারে থেকে তিনি কাতারের বিভিন্ন সরকারি পর্যায়ে দেখা করেছেন। সফরটি আসলে একটা ভাঁওতাবাজির সফর। এই জন্যই ভাঁওতাবাজির সফর। এই সফরের আগে ঢাকঢোল পেটানো হচ্ছিল যে এই সফরটি কাতারের আমিরের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছে। এই সফরটি একটি রাষ্ট্রীয় সফর। বলা হচ্ছিল এই সফরটি একটি দ্বিপাক্ষিক সফর। কিন্তু সফর শেষে গতকাল 25 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ছেড়ে ইতালিতে গেছেন। এই সফরের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে কাতারের আমিরের আমন্ত্রণে ডক্টর ইউনূসের সফর। কিন্তু এই সফরটার শুরু থেকে যদি আপনি দেখেন যে কাতারের আমিরের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরগুলোর চরিত্র কেমন হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে যথাযথ প্রটোকল দিয়ে রাষ্ট্রীয় অতিথিকে বরণ করে নেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথিকে যে কদিন থাকবে সে কদিন তাকে সেইভাবে আদর করা হয়। কিন্তু ডক্টর ইউনূসের অবস্থাটা কি দেখলেন? ডক্টর ইউনূস জাস্ট একটা সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে কাতারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী পর্যায়ের কয়েকজন মন্ত্রী পর্যায়ের সাথে সাক্ষাৎ করেছেন। আবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের মার সাথে সাক্ষাৎ করেছেন, কাতারের আমিরের বোনের সাথে সাক্ষাৎ করেছেন। কাতারের আমিরের মা যে আত্মা সম্মেলনে ডক্টর ইউনূস গিয়েছিলেন, সেই সম্মেলনের যে মাদার অর্গানাইজেশন কাতার ফাউন্ডেশন, সেই কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে কাতারের মা। সেই সুবাদে তার সাথে সাক্ষাৎ হয়েছে। বোন সেই কাতার ফাউন্ডেশনের সিইও বা প্রধান নির্বাহী, সেই সুবাদে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার সবচেয়ে বড় প্রশ্ন যে
আপনি আমার বাড়িতে এলেন আমার আমন্ত্রণে। আমি এই সফরের শুরুতেই এই কথাটা বলেছিলাম যে যখন দেখলাম যে কাতারের আমিরের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে, আপনারা সম্ভাবনা রয়েছে কেন বলছেন, নিশ্চিত করে বলুন যে আমিরের সাথে বৈঠক হবে। এবং আমি সেদিনই বলেছিলাম সফরের শুরুতে যে কাতারের আমিরের সাথে বৈঠক করে দেখান। কিন্তু অত্যন্ত মজার বিষয় যে কাতারের আমিরের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। এবং দেখুন যে দ্বিপাক্ষিক সফরের নানা রকম চরিত্র থাকে। আমি আগেই বললাম, রিসিভ থেকে শুরু করে সেখানে যে কদিন থাকবেন, আদর সমাদর থেকে শুরু করে দ্বিপাক্ষিক কোনো আসলে বৈঠক হয়নি। জাস্ট আপনি একটি দেশে গেলেন, অ্যাপয়েন্টমেন্ট চাইলেন মন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো, দেখা হওয়া। কিন্তু দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বিষয়ে আলাপ আলোচনার পরে যে আনুষ্ঠানিকতাগুলো আমরা দেখি সেগুলো আসলে কিছুই হয়নি। দ্বিপাক্ষিক বৈঠক হলে যৌথ বিবৃতি থাকে, অনেক কিছু থাকে। তারপরে দেখুন এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কাতারে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত থাকলেন। কাতারের রাষ্ট্রীয় পর্যায়ে তার সম্মানে কোনো নৈশভোজ বা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রধান উপদেষ্টা যখন সফর করলেন তখন কাতারের সাথে কি কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে এমন কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সাধারণত দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি সমঝোতা স্মারক হয় এক বা একাধিক। আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে থাকবার কথা, গত বছর ঠিক এই সময় 23 এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন প্রায় 10টির মতো সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এটি যদি দ্বিপাক্ষিক সফরই বলেন তাহলে কেন চুক্তি স্বাক্ষর হবে না, সমঝোতা স্মারক স্বাক্ষর হবে না? এটি কি ধরনের দ্বিপাক্ষিক সফর? আমাদেরকে ভোদায় পেয়েছেন? আমাদেরকে কি ভুল বোঝাতে চান? আরেকটি গল্প মারা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কাতার সফরকালেই ডক্টর ইউনূস কাতার সফরকালেই বাংলাদেশের পক্ষ থেকে যে পাওনা ছিল কাতার যে টাকা পেত পরিশোধ করা হয়েছে। এটি একটি ভাওতাবাজি। এবং শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বরাবরই যে টাইপের কথা বলেন সে টাইপের কথাই বললেন যে আওয়ামী লীগ সরকার কাতারের কাছে দেনা রেখে দিয়েছিল, অথচ কাতারকে নিয়মিত পরিশোধ করতে। কিসের দেনা সেগুলো একটু বলি। যে কাতারের সাথে আমাদের এলএনজির ব্যবসা আছে, কাতার আমাদের গ্যাস সরবরাহ করে, এই গ্যাস সরবরাহের সুবাদে আমাদের ব্যবসা আছে। ব্যবসাটা কেমন হয় আসলে? ব্যবসাটা আপনি পণ্য দিচ্ছেন, আমি টাকা দিচ্ছি, পণ্য দিচ্ছেন, টাকা দিচ্ছি, এই পণ্য দেয়া টাকা নেয়ার মাঝে একটা গ্যাপ থাকতে পারে যে হ্যাঁ টাকা কিছু বাকি আছে। আরেকটি বিষয় যে আওয়ামী লীগ সরকার পতনের পরে ডক্টর ইউনূসের সরকার কাতারের যে পাওনাগুলো ছিল একটি টাকাও পরিশোধ করেনি। এই শেষ দিকে এসে কাতার সফরের আগ মুহূর্তে কিছু টাকা পরিশোধ করেছে। আসলে এটা একটা ব্যবসা, নিয়মিত ব্যবসা, পণ্য দেবে, টাকা বাকি থাকবে। কিন্তু যেভাবে বলা হচ্ছে, শফিকুল আলম, বিতর্কিত শফিকুল আলম যেভাবে বলছেন যে আওয়ামী লীগ সরকার দেনা রেখে গেছে, আমরা দেনা পরিশোধ করে দিয়েছি। বাংলাদেশের মানুষকে আসলে কি বলবো, সহজ পেয়ে সরল পেয়ে কিভাবে যে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে গল্প ফাঁসানো হচ্ছে কল্পনাতীত। কাতার সফরেও সেটি। এবং দেখুন কাতার আমাদের সেনাবাহিনীর সদস্যদের নিচ্ছেন, এটি আওয়ামী লীগ আমলে সেটেল। আমি এর আগের দুদিন আগের ভিডিওতেও সেটি বলেছি যে আওয়ামী লীগ সরকারের আমলেই 2022 সালের শেষ দিকে এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। 2023-এর ফেব্রুয়ারিতে মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছিল যে কতজন সেনা সদস্য পাঠানো হবে এবং এই চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছিল। এবং 2023-এর 7 মার্চ বাংলাদেশের তৎকালীন পিএসও সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল, তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, আজকের সেনাপ্রধান, সেই সৈন্য পাঠানোর চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই সৈন্য পাঠানোটাকেও কাতারে
এই ডক্টর ইউনূসের সাফল্য বলে গুণগান গাওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসের আসলে কোনো রকমের কোনো অর্জন নেই। বিগত সরকারের যত সাফল্য আছে সেই সাফল্যগুলোকে নিজের বলে প্রচার করছে এবং উল্টো সেই সরকারকে গালিগালাজ, দোষারোপ, এই ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের আশপাশে যে দুষ্টু লোকজন আছে তারা আসলে নষ্ট রাজনীতিবিদের চেয়েও ভয়ানক নষ্ট। যার দরুন আপনি একজন ভালো মানুষ, আপনি ভালো মানুষ খুঁজে পড়ে গায়ে পড়ে কি একজন সম্পর্কে খারাপ কথা বলবেন? এই যে ডক্টর ইউনূসের যে প্রেস সচিব খুঁজে পড়ে আওয়ামী লীগ সরকার নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে নানা রকম বিষোদ্গার গাইছেন। আমরা তো বাংলাদেশের জনগণ, আমাদের তো এই দেশেই বসবাস, এই দেশে আমরা দেখছি আসলে কি, আমরা তো একটু বুঝবার চেষ্টা করছি, যার কারণে এগুলো আমাদের কাছে মিথ্যে ভাওতাবাজি মনে হচ্ছে। বাংলাদেশের জনগণও এগুলো যদি একটু গভীরে যায় তাহলেই বুঝতে পারবে। দেখুন ডক্টর ইউনূসের এই পুরো সফর নিয়ে প্রোটোকলের অবস্থাটা দেখুন। তাকে রিসিভ করেছেন একজন রাষ্ট্রদূত বা সচিব পর্যায়ের একজন মানুষ, বাংলাদেশের একজন সরকার প্রধান, তাকে রিসিভ করেছেন সচিব পর্যায়ের মানুষ এবং গতকালকে তাকে বিদায় জানিয়েছেন কাতারের সেই চিফ অফ প্রোটোকল, সচিব পর্যায়ের একজন রাষ্ট্রদূত পর্যায়ের একজন মানুষ, তিনি আবার বিদায় জানিয়েছেন। এই হচ্ছে ডক্টর ইউনূসের সম্মান। কাজেই শুধু গাল গল্প ছাড়া ডক্টর ইউনূসের আসলে কোনো অর্জন নেই এবং এই কাতার সফর থেকে কোনোই অর্জন নেই। সবচেয়ে বড় গাল গল্প এবং হাস্যকর ঘটনা যে আপনি আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসছেন, প্রচার করছেন, অথচ আপনার আমার সাথে দেখা হলো না। কেন দেখা হলো না? এটির জবাব দিতে হবে। দেখা না হতে পারে, আমার বাড়িতে এসছেন, আমি বাড়িতে নেই, দেখা নেই, কিন্তু আপনি কেন মিথ্যাচার করলেন, কেন প্রচার করলেন যে আমার আমন্ত্রণেই আপনি আমার বাড়িতে বেড়াতে এসেছেন? কাজেই ডক্টর ইউনূসের এই কাতার সফর বিশেষ কিছু না, এটি সফরটা ছিল আর্টনা সম্মেলন। এখানে আমি আগেও বলেছি যে এই সম্মেলনে, আর্টনা সম্মেলনের যে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইট, কাতার ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখেন যে এখানে যে স্পিকার তালিকা আছে সেই স্পিকার তালিকাতেও কোনো দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের অস্তিত্ব নেই। এখানে বিভিন্ন এনজিও সংস্থা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি, এটা সেটা বিভিন্ন টাইপের লোকজন এই সম্মেলনের স্পিকার ছিলেন। তো সব কিছু মিলে এটিকে যে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে, এটি আসলে রাষ্ট্রীয় সফর নয়, এটি দ্বিপাক্ষিক কোনো সফর নয়। কাতার আমাদের দীর্ঘদিনের বন্ধু, কাতারের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্মানের সম্পর্ক। কাতার আমাদের এখানে, এই যে গত বছরও কাতারে আমির বাংলাদেশে এসছেন, শেখ হাসিনা তার আগের বছর সাবেক প্রধানমন্ত্রী তিনি কাতার সফরে গিয়েছিলেন। আপনারা যদি সেই সফরগুলো একটু নজর রাখেন, একটু সেগুলো এখনো অনলাইনে আপনি পাবেন, সেগুলো যদি দেখেন আর এই সফরটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আকাশ পাতাল পার্থক্যের একটা সফর। এটি ছিল ডক্টর ইউনূসের একটা গাল গল্পের সফর। বাংলাদেশের মানুষকে সহজ সরল পেয়ে, বাংলাদেশের মানুষকে যেভাবে কাঁঠাল ভেঙে খেতে বসেছে, এর অবসান দরকার ভাই, অতি দ্রুত, না হলে বাংলাদেশের এক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ কাতার সফরটাও ছিল ডক্টর ইউনূসের একটা গাল গল্পের সফর। এই মুহূর্তে এ পর্যন্তই। জামাত ইসলামের এই মুহূর্তে জরুরি করণীয় কি? আমার মনে হয়েছে জামাত ইসলামী বুঝে উঠতে পারছে না। জামাতের বিভিন্ন উইং থেকে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে, চোখে মুখে হতাশার ছাপ। দর্শক, কথা বলছি এটি মাজহারুল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যু নিয়ে। নিবন্ধন ইস্যুটা সিরিয়াস না, কারণ নিবন্ধন এটা কোনো ব্যক্তি না যে তার বয়স শেষ হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। কিন্তু এটি মাজহারুল ইসলাম একজন ব্যক্তি, একজন মজলুম, একজন অসুস্থ, যুগ যুগ বা বছরের পর বছর ধরে কন্ডেম সেলে রাখা হয়েছে, কি নির্মম নির্যাতন করা হয়েছে এটিএম আজহারুল ইসলামকে। সেই এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। এটা জামাতের জন্য চরম বিব্রতকর। কারণ এই বিষয়টা জামাত কিভাবে ডিল করবে, এটা জামাতের জন্য আরো বেশি ডিলেমা। দর্শক,
জামাতের সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলাম জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা বক্তব্য, এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত তবে হতাশ নই। দেখেন, এই বিষয়টা নিয়ে জামাত এতটা সংকটে পড়েছে, জামাতের পোস্টেড লিডারদের বক্তব্য এক ধরনের, আবার আইনজীবীর বক্তব্য এক ধরনের। বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নানান ন্যারেটিভ জামাত এখন বাজারে ছেড়ে দিচ্ছে, কি যে না এই মামলায় সময় নেওয়াটাই যৌক্তিক, আইন আদালত এটা আপনি বুঝেন না, এই মামলার জট খুললে এরকম রাজবন্দীদের সব নির্যাতনের জট খুলবে, নানান ব্যাখ্যা ট্যাখ্যা। ওরে ভাই, এইসব ব্যাখ্যা দিয়ে এটিএম আজহারুল ইসলামের কি হবে? এটিএম আজহারুল ইসলামের দরকার মুক্তি পাওয়া। রাজনীতিতে ওই লিগ্যাল ব্যাখ্যার কোনো দাম নেই। মানুষ দেখছে খালেদা জিয়া মুক্তি পেয়েছে, হত্যা মামলার আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছে, সন্ত্রাসী জাকির মুক্তি পেয়েছে, কেউ কারাগারে নেই, শুধু এটিএম আজহারুল ইসলাম আছে। কেন? জাস্ট প্রশ্ন এতটুকু, অন্য কিচ্ছু বোঝার দরকার নেই। এগুলো আমাদের দর্শকরা এগুলো বুঝতে চাইবে না। মানুষ জাস্ট দুইটা জিনিস দেখবে, লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি ছিল, তিনি যদি মুক্তি পান তাহলে এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পাবেন না? একটা দুইটা না, বেশ কয়েকটা মামলার ফাঁসির আসামি লুৎফুজ্জামান বাবর, এবং সন্ত্রাসী জাকির যেভাবে মুক্তি পেয়েছেন, তাদেরটা সম্ভব হয়েছে, এটিএম আজহারুল ইসলাম এটা কেন সম্ভব হবে না? মামলার রায় অমুক তমুক এটা ঠিক আছে, চলবে, কিন্তু মুক্তি পাওয়া, জামিন বা এটা নানানভাবে এটা করা যায়। তো জামাত প্রথম ভুলটা করেছে, বিষয়টা পলিটিক্যালি ডিল না করে লিগ্যাল প্রসেসে যে অগাস্টের 7-8 তারিখ পলিটিক্যাল ডিল করলে সাথে সাথে মুক্তি হয়ে যেত। এমনকি 5 তারিখ 6 তারিখ ওই জেলের তালা ভেঙেও আনা যেত। সেটা এরকম ঘটেছে, জেলের তালা ভেঙে তো অনেকে বের হয়েছে ভাই। যদিও আমি বলছি না যে জেলের তালা ভাঙা এটা জামাত শিবির করবে না, এটা তাদের করার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটা সহজ বিষয় দেখেন, জামাত বলছে হতাশ নই, আমরা ব্যথিত। আচ্ছা, ব্যথিত হলে হতাশ না কেন, আর হতাশা না হয়ে ব্যথিত কেন? এটা উত্তর দিতে পারবে না। আবার শিশির মনে এমনভাবে বলছেন সব ঠিকঠাক আছে, 6 তারিখেই ঠিক আছে, আবার 6 তারিখ দেখবেন আবার কোন তালবাহানা বাজায়। আচ্ছা, একটা সহজ প্রশ্ন উত্তর দেন, এগুলো যে তালবাহানা, সরকার যে নাটক করছে। আবার দেখলাম আর একটা মজার বিষয় দেখেন, তো জামাত একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে নেতাকর্মীদের কাছে তো জবাব দিতে পারছে না, কারণ তাদের ভুল প্রথমে পলিটিক্যালি ডিল করেনি, আবার আইনিভাবে ডিল করতে তাদের দুর্বলতা আছে। কারণ এই পলিটিক্যাল ডিল এবং আইনি ডিল এটা একটা সমন্বয় করলে এই নাটক করার সাহস পেত না। সরকার যেখানে নাটক করছে তার প্রমাণটা দেখেন, ফুল বেঞ্চে শুনানি হতে হবে আপিলের ডিভিশনের, 7 জন বিচারক উপস্থিত থাকবেন, বিচারপতি। এখানে ওই 22 তারিখ ছিলেন 4 জন। আচ্ছা, ফুল বেঞ্চে শুনানি হওয়া উচিত, এটা ওই 22 তারিখ যখন শুনানি ডেট ধার্য করেছে তখন কি তারা বুঝে নাই? আজকে বুঝেছে, তখন তাদের মাথা কোথায় ছিল? এর মানে চাইলে ফুল বেঞ্চের শুনানি এই 22 তারিখই তারিখ হতে পারত, 22 তারিখই ফুল বেঞ্চের শুনানির তারিখ আগেই নির্ধারণ হতে পারত, তার আগের কথা বাদই দিলাম। মানে এটা একটা তালবাহানা নাটক, সামনে আবার কি কারণ আসে আল্লাহ ভালো জানে। এই পরিস্থিতিতে জামাতের কিছু লোক আছে, জামাতের শীর্ষ নেতাদের সাথে অলওয়েজ কানেক্টেড, তারা কোনো বুদ্ধিজীবিতা বা অ্যাক্টিভিজম করে না, ওই জামাতের উপর থেকে যা বলতে বলা হয় তারা ওইটা ফেসবুকে লিখে দেয়, এরকম কিছু লোক আছে, তারা সাথে জামাতপন্থী অ্যাক্টিভিস্ট। আসলে এই নেতাদের বক্তব্য হুবহু লিখে দিলে ওটাকে অ্যাক্টিভিস্ট বলে না, অ্যাক্টিভিজম কিছুটা স্বাধীনভাবে করতে হয়। হ্যাঁ, অবশ্যই জামাতের পক্ষে, কিন্তু কিছু নিজস্বতা স্বাধীনতা থাকতে হয়। তো ওই গ্রুপটা যারা জামাতের হাইকমান্ডের সাথে কানেক্টেড, তারা যেটা বলতে বলে ওইটা বলে দেয়। তারা এখন জামাতের যে শুভাকাঙ্ক্ষী বা নেতাকর্মী তাদেরকে গালাগালি করছে। কি বলছে? যে আপনারা গর্দভ, বুঝেন না, আপনারা জামাত নেতাদের কাঠগড়ায় কেন দাঁড় করান, আপনারা গালাগালি করবেন সরকারকে, তার মুক্তি তো দিচ্ছে না সরকার, জামাত নেতারা তো আটকে দেয়নি। মানে এইটা সিম্পল বিষয় বোঝে না।
যে যারা জামাত নেতাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা তো প্রথমে বলছে যে সরকার নাটক করছে, সরকারকে তো গালি আগে দিচ্ছে, আর তারা সবাই মুক্তি চাচ্ছে এবং তারা মুক্তির জন্য রাজপথে নামতে রেডি। তারা বলছে কর্মসূচি দেন, আমরা রাজপথে নেমে রাজপথ অচল করে দিই, সরকার বাধ্য হবে। জামাত নেতাদের কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছে? যে তারা আঙ্গুল বাঁকা করে মুক্তি আদায় করতে পারছে না বলে। 5 তারিখের পর কেন পলিটিক্যাল ডিল করেনি? কেন ডক্টর ইউনূসের কথায় স্বেচ্ছায় কারাবরণ এবং যমুনার সামনে কর্মসূচি স্থগিত করেছে? তারপরে কেন ডক্টর ইউনূস সরকার এভাবে বোকা বানাচ্ছে আসিফ নজরুলরা? এই জায়গাটা থেকে অতএব কর্মীদের যে ক্ষোভ, নেতাদের যে গালি দিচ্ছে যে তাদের ব্যর্থতা, এই ব্যর্থতা এই গালি শতভাগ যৌক্তিক। আর কর্মীদের যারা গালি দিচ্ছে জামাতের নেতাদের পক্ষ থেকে, তারা কোনো অ্যাক্টিভিস্ট না, তারা হচ্ছে উপর থেকে যা বলে দেয় সেটা। কর্মীদের আবেগ, এটার প্রতি রেসপেক্ট দেখাতে হবে। যাই হোক দর্শক, মানে এখানে জামাত কি করবে, এক এক সময় এক এক ন্যারেটিভ, যে না ভাই আমাদেরকে কেন ধরেন, সরকারকে ধরেন। ভাই সরকারকে ধরবে কি ব্যক্তিগতভাবে কর্মীরা রাজপথে নামতে পারে? আপনার কর্মসূচি দেন, তারপরে সরকারকে ধরি। তো কি করা উচিত বিষয়টা বুঝতে পারছে না জামাত। এবং এটা কি এই লিগ্যাল ওয়েতে আগানো দরকার না পলিটিক্যালি ডিল করা দরকার? কারণ লিগ্যাল ওয়েতে আগালে ওই 6 তারিখ আর এক তালবাহানা তৈরি করলে সেটা মেনে নিতে বাধ্য হবে এবং শিশির মনির ওই 6 তারিখের পর নতুন যে তারিখ দেবে ওটার পক্ষে যুক্তি দিতে বাধ্য হবে। দেখেন প্রথম দিকে সময়ের অভাবে কার্যতালিকায় থাকলেও শুনানি হতো না, যে বৃহস্পতিবার সময় শেষ, ভাই আজকে সম্ভব না, আবার আরেকদিন। কি নাটকটা, কি তুচ্ছ-তাচ্ছিল্যটা করতো, আপনি বুঝতে পারছেন? এটা কার অযোগ্যতা, কি বুঝেন আপনাদেরকে? অত বিষয়টা কিভাবে ডিল করবে? তাই আমি মনে করি শুধু আপনারা মন্তব্য করে জানাবেন, শুধু লিগ্যাল ওয়েতে আগানো সমাধান নয়, বরং 6 তারিখকে ডেডলাইন ধরে জামাতের আগেভাগে কর্মসূচি ঘোষণা করা দরকার। 6 তারিখ মুক্তি না হলে 7 তারিখই কর্মসূচি। যারা জামাত নেতাদের গালাগালি করে, তাদের অযোগ্যতাকে দায়ী করে যে এটি মাজহারুল ইসলামকে মুক্ত করতে পারেনি, 6 তারিখ মুক্তি না পেলে 7 তারিখের যে কর্মসূচি আমার প্রজেক্টেড, ওই কর্মসূচিতে ওই কর্মীরা সবার আগে থাকবে, কারণ তারাই কর্মসূচি চায়। অনেকে কর্মসূচি চায় না, অনেকে ডক্টর ইউনূসের সাথে বিবাদে জড়াতে চায় না। এটি মাজহারুল ইসলামকে বিসর্জন দেয়া লাগলে লাগুক। অনেকে হয়তো মনে মনে বলছে যে এমনি এমনি রোগে মারা গেলে তো ঝামেলাটা চলে যেত, এই বেকায়দায় পড়তে হতো না। যাই হোক দর্শক, শুধু লিগ্যাল ওয়েতে আগানোটা সমাধান নয়, একই সাথে ওই 6 তারিখকে ডেডলাইন ধরে পলিটিক্যাল কর্মসূচি দিয়ে রাখা উচিত, এটা আমি মনে করি। এই হতাশ না ব্যথিত এইসব কথা বলে লাভ নেই, এটা এম্বিগুয়াস কথা। হতাশ না হলে ব্যথিত হওয়া যায় না, ব্যথিত ছাড়া হতাশ হওয়া যায় না। জামাত নেতা এটিএম মাজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেঘল আহমেদ। অবশ্য এই কথা যখন বলেছেন তখন সেক্রেটারি জেনারেলের চোখে মুখে হতাশার ছাপ আমি দেখেছি, বিব্রত বোধের একটা ছাপ দেখেছি। গোলাম পরোয়ার বলেন 8 মাস আগে স্বৈর শাসক শেখ হাসিনা পতন হয়েছে, ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন, কিন্তু এটিএম মাজহারুল ইসলাম এখন কারাগারে। দায় সবার, এই দায় সবার, এতে তো কোনো সন্দেহ নাই। এই গালিটা তো সবার আগে আমি দিই সরকারকে, সরকার নাটক করছে। কারণ এখানে ভারতের হাত আছে জামাতকে দুর্বল প্রমাণ করতে, যে না জামাতের যতই জনপ্রিয়তা থাক তাদের তো হ্যাডম নাই, তারা তো তাদের নেতাকেই মুক্তি করতে পারে না, অতএব তাদের জনপ্রিয়তা দিয়ে তারা কিছু করতে পারবে না। এভাবে পলিটিক্যাল ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের পার্ট সরকার, এটা তো আমরা বলছি, সবাই বলছে। কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে কেন এটি মাজহারুল ইসলাম আমাদের মাঝে না? এমনকি শিবিরের সদস্য সম্মেলনে এটি মাজহারুল ইসলামের নামে স্লোগান হয় না, ঢাকা ইউনিভার্সিটির শিবিরের ছেলেরা বিকেলের দিকে এসে স্লোগান দেয়। এমনকি এটি মাজহারুল ইসলামের মুক্তির জন্য আমির জামাত সেক্রেটারি জেনারেল এরা তেমন কথাও বলতেন না। জনশক্তিদের গালাগালির পর তারা কথা বলা শুরু করেছেন, এটা আমরা জানি না? জানি। আদালতের প্রতি আস্থা রয়েছে, আমরা বিস্মিত ব্যথিত কারণে যে 5 আগস্ট সরকার পরিবর্তন। যাই হোক, বিস্মিত ব্যথিত হলে কাজ হবে না। 6 মেকে ডেডলাইন ধরে ওই দিন আইনি লড়াই সর্বোচ্চ চালিয়ে যেতে হবে, একই সাথে পলিটিক্যাল কর্মসূচি দিয়ে রাখতে হবে। 6 তারিখ না হলে 7 তারিখ থেকে রাজপথে ঘটনা ঘটানো শুরু করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বলে থাকি বেশি নাচানাচি কারোর জন্যই ভালো না। যে জিনিসটা আমি পারবো না করতে সেটাও আমি পারবো বলাটাও
যেরকম বুকামি সেরকম, যেটা পারবো সেটা করব না বলাটাও বুকামি। প্রিয় দর্শক, আজকে ভারত হান দিয়ে গিয়েছে পাকিস্তানের ভিতরে, ভারত ধরা খেয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর দুটি খুলে দিচ্ছে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঘটনাটা কি ঘটেছে দেখুন, যে সৌদি আরবে গিয়েছে পাকিস্তানের উপর দিয়ে নরেন্দ্র মোদী, ফিরার সময় আর পাকিস্তানের উপর দিয়ে নরেন্দ্র মোদীর প্লেন আসে নাই, সে ঘুরে এসেছে কয়েক হাজার কিলোমিটার বেশি রাস্তা দিয়ে। এতে করে কি হয়, প্রত্যেকটা প্লেনে প্রত্যেকটা জার্নিতে লক্ষ লক্ষ ডলার ক্ষতিগ্রস্ত হবে তাদের যে জ্বালানি, সেই জ্বালানির মাধ্যমে। এখন ভারতের সকল প্লেন, সরকারি বেসরকারি, এয়ার ইন্ডিয়া এবং অন্যান্য যে তাদের কোম্পানিগুলো আছে, সব কোম্পানি পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করা নিষিদ্ধ। ভারতীয় কোনো প্লেন পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। তারা যখন আকাশের উপরে উড়ে, তখনই পাকিস্তানের উপর দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সব দেশে তাদের প্লেন যা। এখন কি করেছে পাকিস্তান, বলেছে আমাদের আকাশ সীমা তোমরা বন্ধ করতে, ব্যবহার করতে পারবে না। কেন বলেছে? এর আগে ওরা বলেছে যে সিন্ধু নদীর পানি তারা বন্ধ করে দিবে ভারত, তাই পানির জন্য কষ্টে পড়বে পাকিস্তান, মানুষের, কৃষকদের কার্যক্রম ব্যাহত হবে, মানুষের জীবন চলাচল ব্যাহত হবে পাকিস্তানের। এই কথাটা বলার পরে ওই পানির পরিবর্তে পাকিস্তান করে দিল আকাশপথ বন্ধ। প্রদর্শক, পৃথিবী চলে প্রযুক্তির মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। নরেন্দ্র মোদীর তো সেই জ্ঞান বিজ্ঞান নাই। জ্ঞান বিজ্ঞান না থাকার কারণে আমাদের দেশের মতো চার দোকানদাররা এখন রাষ্ট্র পরিচালনা করে। সেই কারণে ভালো মানুষ যখন রাষ্ট্র পরিচালনা করে, মেধাবী যখন রাষ্ট্র পরিচালনা করে, ডক্টর ইউনূসকে যেরকম আমাদের ভাল লাগে না, কারণ ডক্টর ইউনূসের মতন এত জ্ঞানী, এত পণ্ডিত, এত উচ্চশিক্ষিত মানুষ যদি দেশ চালা, তাহলে তো আমাদের আর রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। ভবিষ্যতে মানুষ তো আমাদেরকে থুতু দিবে, তোমরা কি রাষ্ট্র পরিচালনা করো, দেখো নাই ডক্টর মোহাম্মদ ইউনূস কত সুন্দর রাষ্ট্র চালিয়েছে। অনুরূপ পাকিস্তানের হাতে ধরা পড়ে গেল নরেন্দ্র মোদীর সরকার। চেয়েছিল তাদেরকে পানি বন্ধ করে দিয়ে কষ্ট দিবে, আর এখন তারা আকাশপথ বন্ধ করে দিয়েছে। এখন ভারতীয় প্রত্যেকটা ফ্লাইটের নতুন রিশিডিউল করা লাগছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা ফ্লাইট চালাতে পারছে না। এক এক দিনে, এক এক ঘন্টায় কত ফ্লাইট দিল্লি, বোম্বাই এবং ভারতের তো অনেকগুলো আন্তর্জাতিক এয়ারপোর্ট, কলকাতা থেকে শুরু করে, সেই আন্তর্জাতিক এয়ারপোর্টগুলা থেকে প্লেনটা যখন আকাশে উড়ে ভারত সীমানা পাড়ি দিলেই তারা পাকিস্তান সীমানার উপর দিয়ে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে তাদের যেতে হয়। আর এখন সেটা ঘুরে যেতে হবে কয়েক হাজার মাইল বেশি, তাদের জ্বালানি খরচ হবে, সময় বেশি লাগবে। একটা ফ্লাইট যায় একটা এয়ারপোর্টে, সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকার পরে আবার প্যাসেঞ্জার নিয়ে ফেরত আসে। এখন যেতেই যদি আপনার 2-2.5 ঘন্টা বেশি লেগে যা, অন্য দিকে অন্য রাস্তা দিয়ে যেতে হয়, তখন সেই শিডিউলে এই যে আবার ফেরত নিয়ে আসবে প্যাসেঞ্জার, সেই সময় মতে যেতে পারবে? আবার প্যাসেঞ্জার নিয়ে কি আবার আসতে পারবে? তাহলে কি হবে যে তাদের প্রত্যেকটা প্লেন কোম্পানির একেবারে পানি বের হয়ে যাবে। কারণ আপনি যখন শিডিউল ঠিক রাখতে না পারবেন, আমি 6 মাস আগে আপনার কোম্পানিতে ফ্লাইটে টিকিট কেটে রেখেছি, এখন যখন আমি দেখব যে আমাকে তো আপনি নিতে পারছেন না এবং নিতে গেলে এই ঝামেলা হচ্ছে, তখন আমি কি করব? আমার টিকিটটা ক্যান্সেল করে আমি ভারতীয় প্লেন বাদ দিয়ে অন্য কোনো দেশের, বাংলাদেশের বা অন্য কোনো দেশের প্লেন তখন আমি ইউজ করব। প্রিয় দর্শক, এভাবে ধ্বংস হবে তাদের প্লেন বিজনেস। আর সেটা না বুঝে নরেন্দ্র মোদী টাক্কর দিতে গিয়েছে পাকিস্তানের সাথে। এই না বুঝে রাজনীতিবিদরা যখন করবে রাজনীতি, তখন সেই দেশ, সেই জাতি ততই, মানে যেরকম শেখ হাসিনা যেই কাজগুলো সে বুঝতো না, পারতো না, জানতো না, সেগুলো নিয়ে সে ব্যতিব্যস্ত থাকতে পছন্দ করতেন। সে ভাবতেন যে এই উড়াল ট্রেন, এই উড়াল রাস্তা, এই সেটা কি বলতেন, সালমান এফ রহমান কি বললেন, যে সে নতুন নতুন বড় বড় প্রজেক্ট চায়, আর প্রত্যেকটা প্রজেক্ট থেকে শেখ হাসিনার পরিবারের থাকতে হবে বড় কমিশন। প্রিয় দর্শক, এই হলো দুর্নীতিবাজ, অশিক্ষিত, মূর্খ, গাদাদের
রাজনীতির পরিচয়। আমরা আশা করছি যে এরই মাঝে বাংলাদেশের জনগণ জেগে উঠবে, বাংলাদেশের জনগণ শিখবে, বাংলাদেশের মানুষ নিজের উপরে নিজের পায়ে দাঁড়ানো, নিজের দেশকে গঠনের জন্য সচেষ্ট হবে এবং ভারতের নরেন্দ্র মোদীর এই পাকিস্তানের সাথে এই পরাজয়, যুদ্ধের আগেই যাকে পরাজিত করে দিয়েছে পাকিস্তান, সেই জায়গা থেকে আমরা শিখব। আগামী নির্বাচনে বাংলাদেশ এমন মানুষকে নির্বাচিত করব যারা নাকি বাংলাদেশকে, স্বনির্ভর বাংলাদেশ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পেয়েছেন ডক্টর ইউনূস সরকারের কাতার সফর কেমন কাটলেন, এইবার এই বিষয় নিয়ে যে আপনারা ইতিমধ্যে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।